বাগান দেখে দেখে চারধারের আসমান ছোঁয়া পাহাড়, ফুলের সৌন্দর্য, সাবধানে এনে জড়ো করা সবকিছু ফিরে যায় লোকটার কাছে। কিন্তু তোমার হাতে তুলে দেয়া তেলটুকু কোথায়? চামচের দিকে তাকিয়ে ছেলেটা অবাক হয়ে দেখে তেল নেই সেখানে। তাহলে আমি মাত্র তোমাকে একটা উপদেশ দিতে পারি। অবশেষে বলে, সবচেয়ে জ্ঞানীর চেয়েও জ্ঞানী লোকটা, সুখের গোপন উৎস হলো তোমাকে পৃথিবীর সব বিষয় দেখতে হবে, সেই সাথে মনে রাখতে হবে চামচের উপর থাকা এক বিন্দু তেলের কথাও। বুঝে যায় সে অর্থটুকু। একজন ভ্রমণকারী ভ্রমণ করতে পারে, কিন্তু তার পশুর পালের কথা ভুলে গেলে চলবে না। লোকটা তাকায় তার দিকে, তারপর মুখে কপালে বিচিত্রভাবে হাত বুলিয়ে আঙ্গুল দিয়ে বাতাসে নকশা কেটে চলে যায় পশুর পাল নিয়ে। তারিফার সবচেয়ে উঁচু জায়গায় একটা দুর্গ আছে, মুরদের বানানো। উপর থেকে কেউ চাইলেই দেখতে পাবে আফ্রিকা। সালেমের রাজা মেলসি জেডেক সেদিন বিকেলে বসেছিল সেই দুর্গের গায়ে। ল্যাভেন্ডারের স্পর্শ নিচ্ছিল সারা গায়ে। বেড়ার দল আশেপাশে ঘোরাঘুরি করে। নতুন মালিক আর নতুন পরিবেশের সাথে উত্তেজিত হয়ে ওঠে। তাদের শুধু খাবার আর পানি দরকার। মেলসিজেডেক তাকিয়ে থাকে একটা ছোট বেড়ার দিকে। আর কখনো দেখা হবে না রাখাল ছেলেটার সাথে, যেমন দেখা হয়নি ইব্রাহিমের সাথে। ইব্রাহিমের 1/10 সে নিয়েছিল। এই তার কাজ। দেবতাদের কামনা থাকা ভালো নয়, কারণ তাদের লক্ষ্য নেই। তবু সালেমের রাজা কায়মনোবাক্যে ছেলেটার সাফল্য চায়। আমার নামটা এক পলকে ভুলে যাবে সে, আফসোসের ব্যাপার। আবার বলা উচিত ছিল, যখন আমার কথা বলবে কাউকে, হয়তো বলবে আমি মেলসিজেডেক, সালেমের রাজা। আকাশের দিকে তাকায় সে, তারপর বলে, আমি জানি এটা গর্ব করার বিষয় নয় প্রভু আমার। তবু কোনো এক বৃদ্ধ রাজা তার নামটা উজ্জ্বল করতে চাইলে দোষের কিছু কি আছে? আফ্রিকা কি অবাক করা ভাবে সান্তিয়াগো। তানজিয়ারের আর সব গলিতস্য গলির শুরিখানার মতো এক মদের দোকানে বসে আছে সে। কেউ কেউ বিশাল বাঁশের খণ্ডে করে ধূমপান করছে, বাড়িয়ে দিচ্ছে অন্যদের দিকে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সে বিচিত্র সব ব্যাপার দেখছে লোকে হাতে হাত রেখেও হাঁটে, মেয়েদের মুখের উপর নামানো থাকে পর্দা, লম বা দাড়িওয়ালা সাধুরা উঠে যায় লম্বাটে টাওয়ারের শেষ প্রান্তে। তারপর সুলেরা গলায় আবৃত্তি করে কোনো কবিতা। মানুষ সার দিয়ে দাঁড়ায়, তারপর হাঁটু মাটিতে ঠেকিয়ে আস্তে আস্তে মাথা অবনত করে, নামিয়ে আনে মাটিতে। কৃতজ্ঞতার ধারা নিজেকে শোনায় সে। ছেলেবেলায় গির্জায় বসে সে শুনত সান্তিয়াগো মাতামোরাসের হাতে খেলা তলোয়ার নিয়ে সাদা ঘোড়ায় চড়ে দৃশ্যের কথা মনে পড়ে যায়। কেন যেন অনেক একা মনে হয় নিজেকে। একটা ব্যাপারই তাকে এই অভিযান থেকে বিরত রাখতে পারত।
ভুলে গেছে সে ব্যাপারটা। এ তল্লাটে আরবি এবং শুধু আরবি ভাষা বলা হয়। শুরিখানার মালিক এগিয়ে এলো। পাশের টেবিলে রাখা তিতকুটে চায়ের বদলে আরেকটু মদ দরকার। এসব নিয়ে ভাবার সময় নেই, এখন ভাবতে হবে কি করে গুপ্তধন পাওয়া যায় সে বিষয়ে। ভেড়ার পাল হারিয়ে সে অনেক টাকা পেয়েছে, আর যার হাতে টাকা আছে তার আর যাই হোক একাকিত্ব নেই। টাকা জাদু জানে। খুব দেরি না করে তাকে পিরামিডের এলাকায় যেতে হবে, হয়তো চলেও যাবে। সোনার পাত গলায় পরা এক বুড়ো লোক শুধু ছোটা বেড়া পাবার জন্য মিথ্যা কথা বলবে তা বিশ্বাস্য নয়। লক্ষণ নিয়ে ভাবতে ভাবতে সে গলি পেরিয়ে যায়। লোকটা কি বুঝাতে চায় সে বুঝে গেছে। আন্দালুসিয়ার প্রান্তরে অনেক লক্ষণ বিচার করে চলতে হয় তাকে। চলতে হতো আকাশ দেখে, বাতাস দেখে, মাটির উর্বরতা দেখে, সূর্যের উচ্চতা দেখে। জানতো নির্দিষ্ট একটা পাখি দেখা গেলে বোঝা যাবে আশেপাশে নির্দিষ্ট এক ধরনের সাপ আছে। কোনো এক ধরনের ঝোপ দেখলেই বুঝতে হবে কাছাকাছি আছে পানির উৎস। ঈশ্বর যদি ভেড়ার পালকে এত ভালোভাবে চালাতে জানেন, তিনি একজন মানুষকেও চালাতে পারবেন। কেমন একটা তৃপ্তি আসে মনে। চার তেমন খারাপ মনে হয় না। কে তুমি? স্প্যানিশে প্রশ্ন ছুড়ে দিল একজন। স্বস্তির পায় ছেলেটা। লক্ষণের কথা ভাবছিল, আর তার ভাষায় কেউ প্রশ্ন করে বসল, আপনি স্প্যানিশ বলছেন কি করে? পশ্চিমা পোশাকে কেতাদুরস্ত কম বয়সী ছেলেটার দিকে তাকায় সে। তার চামড়া বলে দেয় আসলে এ শহরেরই অধিবাসী। উচ্চতার বয়স একই হবে, সান্তিয়াগোর মতো। এখানে প্রায় কম বেশি স্প্যানিশ বলতে পারে। মাত্র 2 ঘন্টার পথ পেরিয়ে গেলেই স্পেন। তাহলে বসো দেখি কিছু নেওয়া যাক। আমার জন্য এক গ্লাস মদের জন্য বলো। এ চা খেয়ে খেয়ে মুখে গা পড়ে যাবার দশা। এদেশে মদ নেই, এখানকার ধর্মে মদের কোনো স্থান নেই। এখন তার যাবার কথা পিরামিডে, জানায় ছেলেটা। আরেকটু হলেই গুপ্তধনের কথাও সে বলে ফেলতো। সামলে নিল। তাহলে আরবটা কিছু অংশ চেয়ে বসতে পারে সেখানে নিয়ে যাবার বদলে। আর যা তোমার হাতে নেই সেটা দিতে চাওয়াটা এক ধরনের খারাপ কাজ। তুমি পারলে নিয়ে যাও না, গাইড হিসেবে না, আমি কিছু টাকা পয়সা দিব। সেখানে কি করে যেতে হয় সে সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? দোকানি পাশেই দাঁড়িয়ে একমনে শোনার চেষ্টা করছে তাদের কথোপকথন। শুনুক, সে পেয়ে গেছে একজন গাইডকে। এখন আর হাতছাড়া করা যাবে না। তোমাকে পুরো সাহারা মরুভূমি পার করতে হবে, বলছে ছেলেটা। আর এই জন্য তোমাকে টাকার দরকার। আগে জানতে হবে যথেষ্ট টাকা আছে কিনা। প্রশ্নটা অবাক করে তাকে। একই সাথে মনে পড়ে যায় বৃদ্ধের কথা। যখন তুমি কিছু পাবার জন্য চেষ্টা করবে, তখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তা পাইয়ে দেওয়ার জন্য ফিসফাস শুরু করে দেবে। পাউচ থেকে টাকা পয়সা দেখায় সে।
দোকানিও দেখেছে সামনে এসে। তারপর প্রথমে চোখাচোখি হয় ছেলেটার দোকানের মধ্যে। আরবিতে দু একটা কথা হয়। চলো যাই, বলল কালো আরব ছেলেটা। লোকটা আমাদের চলে যেতে বলছে। টাকা দিতে এগিয়ে গেল সে। জামা ধরে বসলো দোকানি। তারপর রাগী রাগী গলায় অনর্গল আরবিতে কি যেন বলে গেল। সান্তিয়াগুর গায়ে বল কম নেই, কিন্তু বিন্দেশে এসে গায়ের জোর দেখানো ভালো হবে কিনা ভেবে পায় না সে। সাহায্যের জন্য এগিয়ে আসে অন্য ছেলেটা। দোকানিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, ও তোমার টাকা করে নিয়ে নিতে চেয়েছিল। তানজিয়ার এলাকাটা বাকি আফ্রিকার মতো নয়। এটা হলো বন্দর, আর সব বন্দরেই চোর ছাচোরদের কোনো অভাব নেই। নতুন বন্ধুকে বিশ্বাস করা যায়। ভয়ানক পরিস্থিতি থেকে বের করে এনেছে সে সান্তিয়াগোকে। টাকা বের করে গুনল সে। আমরা কালকে পিরামিডে যেতে পারি। পয়সাগুলো হাতে নিতে নিতে বলল ছেলেটা, কিন্তু আমাকে আগে দুটো ইট কিনতে হবে। তানজিয়ারের সরু সরু পথ ধরে হেঁটে চলে তারা। সবখানে নানা পণ্যের পসরা। আসল বাজার বিশাল এক চত্বরে। হাজার লোকের ভিড়। দরদাম করছে, কিনছে, বিক্রি করছে। সবজি যেন আছে, তেমনি আছে তামাক। বিশাল সব ছুরিও আছে। আছে চোখ জুড়ানো গালিচা, কিন্তু নতুন বন্ধুর উপর থেকে চোখ সরানো যায় না, কারণ তার কাছে সমস্ত পয়সা। একবার মনে হলো চেয়ে নিয়ে নেয়, কিন্তু তা তো ঠিক বন্ধু সুলভ হবে না। নতুন দেশের রীতিনীতি কিছুই জানে না সান্তিয়াগো। আমি শুধু তাকে দেখব, নিজেকে শোনায় সে। গায়ের শক্তিতে সান্তিয়াগোই উতরে যাবে। হঠাৎ সমস্ত চিন্তা তালগুল পাকিয়ে যায়। এক সুন্দর তলোয়ার এর আগে কখনো দেখেনি সে। খাপটায় রূপার এমবস করা, হাতল কালো, দামি সব পাথর বসানো সেখানে। মিশর থেকে ফেরার সময় সে এ তলোয়ারটা কিনবে। দোকানদারকে একটু জিজ্ঞাসা করে, দেখো তো তলোয়ারটার দাম কত বন্ধুকে বলে সে। তারপরেই মুখ ঘুরায়। সচকিত হয়ে নড়তেও ভয় পায়। কি দেখবে কল্পনা করা সহজ। চারপাশে ব্যস্ত মানুষ, আসছে যাচ্ছে, আলাপ করছে। অচেনা খাবারের সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারপাশে। শুধু সেই বন্ধু নেই। বিশ্বাস করতে কষ্ট হয় তার। অপেক্ষা করবে বন্ধুর জন্য। ফিরে আসবে সে। হয়তো কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা, কিন্তু চলে যেতে পারে না ছেলেটা। লম্বা টাওয়ারের উপর চলে গেছে এক সাধু। সেই বিচিত্র সুরে কি যেন পাঠ করছে। তারপর শ্রমিক পিঁপড়ার বাসার মতো সবাই দোকানপাট ছেড়ে চলে গেল। পাটে যেতে বসেছে সূর্যও, ডুবতে বসেছে। আস্তে আস্তে সূর্যাস্ত হয় চত্বরের সাদা বাড়িগুলোর পিছনে। মনে পড়ে যায় গতদিন সূর্যাস্তের সময় সে আরেক মহাদেশে ছিল। তার সাথে ছিল 7টা বেড়া। আশা ছিল এক মেয়ের সাথে দেখা করবে। সেখানকার সব খানাখন্দ তার হাতের তালুর মতো স্পষ্ট। সেখানকার সব মাঠ তার চেনা। এরপর কি হবে তাও জানা, কিন্তু আজ একবার অচিন এক দেশে কপর্দক্ষিণ দাঁড়িয়ে আছে সে। কোনো ভেড়া নেই, অর্থ নেই, এমনকি ভাষাটা পর্যন্ত অজানা। আজ আর সে রাখাল নয়। দেশে ফিরে যাবার টাকাটাও নেই হাতে। একবার সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এত কিছু হয়ে গেল।
এত দ্রুত জীবনটা বদলে যাবে কখনো কল্পনা করেনি। এত খারাপ লাগছে যে পারলে কেঁদে ফেলে। ভেড়াগুলোর সামনে কোনোদিন একটু কাঁদেনি। সে কাঁদে কারণ চত্বরে আর কেউ নেই, কারণ ঈশ্বর ন্যায় বিচার করেন না, কারণ তিনি এভাবে স্বপ্নদ্রষ্টাদের শাস্তি দেন। বেড়া থাকতে আমি ছিলাম সুখী। যেসব মানুষ আমাকে দেখতো, স্বাগত জানাতো, কিন্তু এখন একেবারে নিঃস্ব। লোকে বিশ্বাস করবে না, ঠকেছে যে। যারা নিজের সম্পদ পেয়ে গেছে তাদের ঘৃণা করব, কারণ আমি আমারটা পাইনি। এখন নিজের যেটুকু আছে সেটা নিয়েই পথ চলতে হবে। দিগ্বিজয়ী হবার তুলনায় আমি কিছুই নই। পাউস খুলে সে কি আছে? জাহাজে খেয়ে রেখে দেয়া কিছু আছে নাকি? বইটা আছে, আছে ভারী জামা, আর আছে বুড়ো লোকটার দেয়া পাথর দুটো। পাথরে চোখ পড়ে মনে পড়ে গেল আসার কথা। 6টা বেড়ার বিনিময়ে সে সোনার পাত থেকে তুলে আনা 2টি রত্ন পেয়েছে। এগুলো বেচে দিলে ফিরে যাবার টিকিটটা অন্তত কাটা যাবে। এবার আর ঠকবো না আমি। এটা বন্দর নগরী, আর বন্দরে আছে চোরের দল। রত্ন দুটোকে পকেটে রেখে দেয় সে। এবার সে দোকানির ব্যাপারটা বুঝতে পারে। আসলে পানশালার লোকটা ওই বন্ধুর কথা বলছিল, তাকে যেন বিশ্বাস না করে। আমি তো আর সবার মতো, যা বিশ্বাস করার চেষ্টা করি তাই বিশ্বাস করি, যেভাবে দেখার চেষ্টা করি সেভাবেই দেখি। পকেটে হাত বুলিয়ে নেওয়ার সাথে সাথে অনুভব করে পাথরগুলো, অনুভব করে সেই কথা। কিছু পাবার চেষ্টা করলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে তা পাইয়ে দেওয়ার জন্য ফিসফাস করতে থাকবে। এ কথার পূর্ণ অর্থ এখনো ধরতে পারেনি সে। এখনো পড়ে আছে শূন্য বাজারে, একটা ফুটা পয়সা নেই হাতে, রক্ষা করার জন্য কোনো ভেড়া নেই। কিন্তু এ পাথরগুলোই প্রমাণ করবে যে সে এমন এক রাজার সাথে দেখা করেছে যে তার অতীত জানতো, একেবারে আয়নার মতো ঝকঝকে মন নিয়ে। এগুলোর নাম উরিম আর থুমিম। এরা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, লক্ষণ চিনতে সাহায্য করবে। পরখ করে দেখা যাক না। প্রথমে সে পাথর দুটাকে পাউচে রেখে দেয়, সুস্পষ্ট প্রশ্ন করার জন্য তুলে আনে একটা। বৃদ্ধের আশীর্বাদ এখনো আমার উপরে আছে? কালো পাথর, হ্যাঁ। আমি কি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো? বলে আবার হাত ঢুকায় পাউচে। ফাঁক গলে পাথর দুটো পড়ে গেছে। সেখানে যে ছিদ্র ছিল তাও সে জানত না। এ ফাঁকে আরেক কথা মনে পড়ে। লক্ষণ চেনার চেষ্টা করো, তারপর অনুসরণ করো সেগুলোকে, বলেছিল বয়সী লোকটা। সুলক্ষণ ফিক করে হেসে ফেলে শান্তিয়াগু। পাউচে পুরে ফেলে সেগুলোকে। ছিদ্র একটা আছে, সেখান দিয়ে যে কোনো সময় পড়ে যেতে পারে পাথরগুলো। সেসবের পরোয়া নেই, অন্য চিন্তা ঘুরছে মাথায়। আমাকে আমার নিজের লক্ষ্য অর্জন করতে হবে, নিতে হবে নিজের সিদ্ধান্ত, শোনায় নিজেকে। মনে কেনে যেন শান্তির পরশ। বয়সী লোকটা এখনো তাকে আশীর্বাদ করছে। খালি হয়ে যাওয়া বাজারের মাঝে দাঁড়িয়ে চারদিকে তাকায় সে। জায়গাটা অদ্ভুত নয়, নতুন। হাজার হলেও সে নতুন এক তল্লাটে এসে হাজির হয়েছে। এমন এক জায়গা মাত্র 2 ঘন্টার পথ দূরে, যেখানকার কথা রাখালরা ধরতে গেলে জানেই না। নতুন ধরনের মানুষ,
নতুন আচরণ, নতুন ব্যবস্থা আর নতুন সব পণ্য। মন খারাপ লাগে তলোয়ারের কথা মনে পড়লে। সে দেখেছে তো পিরামিডে যেতে না পারলেও এসব মন্দ কি, চোরের নিকুচি করে সে। কত চোর আরো গরিব সব মানুষের সর্বনাশ করেছে তার ইয়াত্তা নেই। কত অভিযাত্রী, কত মানুষ সর্বশান্ত হয়েছে। আমি এক অভিযাত্রী, গুপ্তধনের সন্ধানে বেরিয়েছি। নিজেকে শোনাইছি, কে যেন ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করছে তাকে। এক ঘুমন্ত বাজারে ঠিক মাঝখানে ঘুমিয়ে পড়েছিল সে। এখন এখানে বয়ে যাবে জীবনের স্রোত। উঠে বসে যখন বেড়াগুলোকে জাগানোর জন্য চারপাশে তাকায়, বিচিত্র এক অনুভূতি হয়। খুব বেশি কষ্ট নয়। নতুন এক জায়গায় আছে সান্তিয়াগো। এখন আর বেড়ার জন্য, খাবার পানির জন্য হন্য হয়ে মরতে হবে না। চাইলেই গুপ্তধনের খোঁজে বের হওয়া যায়। পকেটে কানাকড়ি নেই তো কুছ পরোয়া নেই, আছে বিশ্বাস। কাল রাতেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বইতে পড়া সব অভিযাত্রীর মতো সেও খুশি থাকবে, তাদের মতো অভিযাত্রী হবে। ব্যস্ত হয়ে উঠেছে বাজার। চকোলেট বিক্রি করার লোকটার মুখে কি নির্মল হাসি। সে জানে কি করতে হবে, কি করছে। জীবনে সুখ আছে তার। বুড়ো অচেনা রাজার কথা মনে পড়ে যায় তার। এই চকলেটওয়ালা কোনো বণিকের মেয়েকে বিয়ে করার জন্য চকলেট বিকিনি করে না। সে কাজটা করতে চায়, এজন্য করে। সিদ্ধান্তে আসে সে। সেও তো বুড়ো লোকটার মতোই একই কাজ করতে পারে। যারা লক্ষ্য থেকে দূরে সরে গেছে বা খুঁজে পাচ্ছে না, তাদের সাহায্য করতে পারে। শুধু তাদের দিকে তাকাতে হবে, তাদের মনোভাব বুঝতে হবে। তবে আগে কখনো করেনি। চকলেটওয়ালা তার দিনের শুরু করলো সান্তিয়াগোকে একটা সেদে ধন্যবাদ জানিয়ে তুলে নেয় সে জিনিসটুকু। তারপর এগিয়ে চলে সামনে। টের পাচ্ছে অস্থায়ী দোকানগুলো সাজানোর সময় একজন আরবিতে কথা বলছিল, বাকিরা স্প্যানিশে। একে অন্যকে বুঝতেও পারছিল বেশ ভালোভাবে। নিশ্চয় এমন কোনো ভাষা আছে যেটা শব্দের উপর ভর করে চলে না। আগেই ভেড়ার সাথে আমার এমন হয়েছিল, এখন হচ্ছে মানুষের সাথে। নতুন অনেক বিষয় শিখছে সে। কোনো কোনো ব্যাপার আদৌ নতুন নয়, জীবনে আগেও এসেছে, কিন্তু অনুভব করছে নতুন ভাবে। আগে টের পায়নি, কারণ অভ্যাস ধরে গিয়েছিল। ভাবে যদি আমি এসব ভাষা বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো বিশ্বটাকে। মন শান্ত করে নিয়ে সে স্থির করে তানজিয়ারের গলি ধরে এগিয়ে যাবে। এছাড়া লক্ষণ বুঝার তো কোনো উপায় নেই। পথ চলার কোনো ক্লান্তি থাকার কথা নয় রাখাল ছেলের। আসলে এসব শিখে আসায় কাজে দিচ্ছি। এক একটা শিক্ষা অন্য ক্ষেত্রে অসাধারণ প্রভাব ফেলে। সবই আসলে এক, বলেছিল বয়সী রাজাটা। স্ফটিকের বণিক জেগে উঠে সকাল সকাল। নিত্যদিনের মতো আজও মনে সে অস্থিরতা। 30 বছর ধরে একই জায়গায় কাজ করে, পাহাড়ের পাশে। খুব কম ক্রেতা যায় এদিক দিয়ে। এখন আর বদলে দেয়া যাবে না ব্যাপারগুলোকে।
সে খুব কষ্টে যেটা শিখেছে তা হল স্ফটিকের যন্ত্রপাতি কেনা এবং বেচা। এককালে অনেক মানুষ চিনত তার দোকানটাকে। আরব বণিক, ফরাসি আর ইংরেজ ভূতত্ত্ববিদ, উচ্চশিল্পরা, জার্মান সেনা, সেসব দিনে মনে হতো স্ফটিক বেচা খুব ভালো কাজ। বয়সটা একটু বাড়ুক, ধনী হবে সে। তারপর অনেক মেয়ে পাওয়া শুধু মুখের কথা। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেল তানজিয়ার। পাশের সিউটা সর্ক থেকে শুরু হয়ে চুচু করে চলে গেল তানজিয়ারকে ছেলে। পড়ে গেল বেচাকেনার হার। আস্তে আস্তে ধীরে সরে গেল প্রতিবেশীরা। এখন পাহাড়ের উপর হাতে গোনা কয়েকটা দোকান পাওয়া যাবে। সামান্য কয়েকটা ছোটখাটো দোকান ঘুরে দেখার জন্য কে চড়বে পাহাড়ের গায়ে? কিন্তু স্ফটিক ব্যবসায়ীর আর কোনো উপায় নেই। এক কাজ করতে করতে টানা 30টা বছর কাটিয়ে বসে আছে। এখন নতুন কি করবে? রাস্তায় লোকে যাতায়াত করে সামান্যই। সেদিকে তাকিয়ে থাকে সে মনমরা হয়ে। এ কাজ করতে করতে এখন সবার সময় মাত্রা জানা হয়ে গেছে। কিন্তু খাবার সময়ের ঠিক আগে আগে এক ছেলে হাজির হলো দোকানের সামনে। পরনে সাদাসিধা পোশাক আর স্ফটিক। বণিকের ধুরন্ধর চোখ একেবারে দেখে বুঝতে পারে এই ছেলের কিছু কেনার মতো টাকা নেই। তবু কেন যেন সে খাবারের ব্যাপারটা মিনিট কয়েকের জন্য পিছিয়ে দিল। দেখা যাক না কি কথা হয় ছেলেটার সাথে। দরজার বাইরে একটা কার্ড ঝুলছে, লেখা, এখানে অনেক ভাষায় কথা বলা যাবে। কাউন্টারের পিছনের থেকে এগিয়ে এলো এক লোক। আপনি চাইলে জানালায় রাখা কাজগুলো পরিষ্কার করে দিতে পারি, বলল ছেলেটা। এখন যে ছিঁড়ি হয়েছে তাতে কারো কেনার রুচি থাকবে না। কোনো জবাব না দিয়ে লোকটা একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। বিনিময়ে না হয় খাবারের জন্য কিছু দেবেন। লোকটা এখনো কোনো কথা বলল না। সে একবার ভাবে রত্নগুলোর কথা। মরুভূমিতে কোনো কাজে লাগবে না। ভারী জামা বের করে মুছতে শুরু করে স্ফটিকগুলো। আধ ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যায় জানালায় রাখা সব। এর মধ্যে দুজন খদ্দের এসে কিনেও নেয় কিছু কিছু। কাজ শেষ করে বণিকের কাছে খেতে চাই কিছু। চলো দেখি খাওয়া যায় নাকি কিছু, বলে বণিক। সামনে ছোট সাইন ঝুলিয়ে চলে যায় কাছের ছোটখাটো কাফেতে। জায়গা মতো। একমাত্র টেবিলে বসার পর এসে উঠে স্ফটিক ব্যবসায়ী। তোমার কিছু পরিষ্কার করার দরকার ছিল না। কোরআন বলেছে আমার কাউকে খাওয়াতে হবে। আচ্ছা, তাহলে কাজটা করতে দিলেন কেন? কারণ স্ফটিকগুলো আসলেই নোংরা হয়ে গিয়েছিল, আর আমাদের দুজনের মন থেকেই না আবুদুক চিন্তা সরানো জরুরি হয়ে পড়েছিল। খাবার শেষ হলে শান্তিয়াগুর দিকে তাকায় বণিক লোকটা। আমার দোকানে কাজ করবে নাকি? কাজ করার সময় দুজন খদ্দের আসে, ভালো লক্ষণ, কি বলো? লোকে লক্ষণ নিয়ে খুব ভাবে। ছেলেটা চিন্তা এলো, বলে তার চেয়ে বেশি, কিন্তু ভিতরে থাকা অর্থটা ধরতে পারে না। যেমন অনেক বড় এবং অনেক বছর ধরে বুঝতেই পারিনি, কথা ছাড়াই কি এক ভাষায় যেন কথা বলি আমি,
ভেড়াগুলোর সাথে। বল, কাজ করবে আমার সাথে? আজ দিনটার জন্য করতে পারি, এমনকি সূর্য ওঠা পর্যন্ত সারা রাত ধরে কাজ করতেও কোনো আপত্তি নেই। দোকানের প্রতিটি টুকরো সাফসুতরো করে দিব। বিনিময়ে আপনি আমাকে মিশর যাবার টাকা দেবেন। কালী হাসল বণিক। এমনকি তুমি যদি সারা বছর ধরে আমার স্ফটিকগুলো পরিষ্কার করে যাও, প্রতিটা বিক্রি থেকে পাওয়া মোটা অঙ্কের টাকা তবু মিশর যাবার জন্য ধার করতে হবে তোমাকে। এখান থেকে সেখানে 1000 কিলোমিটারের মরুভূমি, বলা উচিত আরো অনেক বেশি।